২০২৬-এর জুনের মধ্যে জাতীয় নির্বাচন, জানালো প্রেস উইং। ভোট সহজ হবে না বললেন তারেক রহমান। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রুমিন ফারহানার। এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা টাইম একটা দিয়ে দিয়েছে। ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তারা কিন্তু চাইছে না যে আওয়ামী লীগ নির্বাচন করুক। আজকে আর কালকে ভাবলে তো হবে না, আজ থেকে 10 বছর পরে কি হবে। হাইকোর্টের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, প্রবর্তন করতে পারে অন্তর্বর্তী সরকারই, মত অ্যাটর্নি জেনারেলের। এই সরকারে রিনেমড হবে, এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রূপপুর সহ 9 প্রকল্পে 80,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ। হাসিনা রেহানা, জয় টিউলিপের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত দুদকের। ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে আইজিপির ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। 2 মাসে গণহত্যার মামলা তদন্তের নির্দেশ। হাসিনাকে গুমের মূল হোতা দাবি করে প্রতিবেদন। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তে 5 কর্মদিবসের মধ্যে গঠন হচ্ছে কমিটি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচার দাবিতে শহীদ মিনারে মানববন্ধন। নাফ নদী থেকে দেখা যাচ্ছে রাখাইনের ধোঁয়ার কুণ্ডলী। সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি। রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডে হবে আলোচনা, জানালেন উপদেষ্টা। এবং সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতি হবে পরীক্ষার মাধ্যমে। শিক্ষা ও স্বাস্থ্যকে স্বতন্ত্র ক্যাডার করার সুপারিশ করবে সংস্কার কমিশন। জাতীয় নির্বাচন হবে 2026 সালের 30 জুনের মধ্যে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের মতামতের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা কম বেশি হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 16 ডিসেম্বর স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানালো, নির্বাচন হবে 2026 সালের 30 জুনের মধ্যে। এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট রোড ম্যাপ। এ সময় আরও জানানো হয়, 6টি সংস্কার কমিশন প্রধানকে নিয়ে গঠিত হবে জাতীয় ঐক্যমত কমিশন। তাদের কাজ সম্পন্ন হওয়ার পর মতামতের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা কম বেশি হতে পারে। তো জাতীয় ঐক্যমত্য যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে, সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করেই দিয়েছে। সরকার ব্রডার পার্সপেক্টিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইভিএম নয়, ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত হচ্ছে নাসিরউদ্দিন কমিশন। সিইসি বলছেন, সরকারের চাহিদা মতো সময়ে ভোটের জন্য প্রস্তুত থাকবে ইসি। নির্বাচনে আওয়ামী লীগের থাকা বা না থাকা রাজনৈতিক ফয়সালার বিষয় বলেও জানান সিইসি। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকেই শুরু নির্বাচন নিয়ে আলোচনা। আছে নির্বাচন আয়োজনে কমিশন কতটা প্রস্তুত সেই বিষয়টিও।
সাম্প্রতিক এসব প্রসঙ্গে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, সরকারের চাহিদা মতো নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে ইসি। ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার ভোটিং এগিয়ে নিচ্ছি। সুষ্ঠু, সুন্দর, একদম স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতে ভোট দিতে পারে, সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, নিজের ভোট নিজে ইচ্ছা মতো দিতে পারে, সেরকম একটা পরিবেশ দেওয়ার জন্য কোথাও যদি আইন চেঞ্জ করা লাগে, কোথাও যদি বিধি চেঞ্জ করা লাগে, উইল ডু দ্যাট। ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে আসন্ন জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলেও জানান সিসি নাসির উদ্দিন। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তরফে আলোচনা হবে বলেও জানিয়েছেন সিএসি। তার মতে, নির্বাচনে আওয়ামী লীগের থাকা কিংবা না থাকা রাজনৈতিক ফয়সালার বিষয়। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলাই হচ্ছে মেইন প্লেয়ার, এরাই হচ্ছে মূল অংশীজন। যখনই আমরা প্রয়োজন বোধ করব, যে দলের সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করব, আমরা ইনশাল্লাহ এটা আলোচনা আমরা চালিয়ে যাব। আর আওয়ামী লীগের বিষয়ে এটা নিয়ে একটা বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করাই প্রধান কাজ উল্লেখ করে সিএসি বলেন, কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বর্তমান কমিশনের। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যাতে মুক্তভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। রাজধানীতে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বিষয়ক কর্মশালায় নেতাকর্মীদের গ্রামে গ্রামে গিয়ে জনমত গঠনের নির্দেশ দেন তারেক রহমান। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী বিএনপির কর্মশালা খুব বেশি গুরুত্ব দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, জনগণ যাতে মুক্তভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। আমি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে জনমত গড়ে তোলার নির্দেশ দেন তারেক রহমান। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে, বা বিএনপির কাছ থেকে তাদের ভালো বড় কিছু প্রত্যাশা। কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে, তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। কর্মশালার শুরুতে কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচন হওয়া উচিত প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য রোডম্যাপের আগেই, আর সংস্কার হবে সংসদে জনগণের সমর্থন নিয়ে। নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন, আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। নির্বাচনের সঙ্গে স্থিতিশীলতা জড়িত, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের ভিত জড়িত। স্বার্থ হাসিলে কেউ যাতে দলের ভাবমূর্তি নষ্ট না করতে পারে এ নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। আমাদের নারী সমাজে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, এমন প্রশ্ন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে তিনি বলেন, অভ্যুত্থানকারীদের বড় অংশই দলটিকে নির্বাচনে দেখতে চায় না, তবে 10 বা 20 বছর পর কি হবে সেটিও ভাবতে হবে। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, আওয়ামী লীগকে নির্বাচন করবে, গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তারা কিন্তু চাইছে না যে আওয়ামী লীগ নির্বাচন করুক। তারা বলছে সকল বিচার শেষ করে নির্বাচন হবে। আজকে আর কালকে ভাবলে তো হবে না, আজ থেকে 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে। বলা হবে যে ওই 14-18-তে যা হয়েছে 24-এর নির্বাচন বা 25-এর নির্বাচনও তাই হয়েছে। তো সুতরাং এগুলো সকল কিছু মাথায় রেখেই তো নির্বাচনের পথটা আমাদের পাড়ি দিতে হবে। এক যুগেরও বেশি সময় পর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মঙ্গলবার এ সংক্রান্ত সংবিধানের ৫৫ সংশোধনী আংশিক বাতিল করে রায় দেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বলেন, চাইলে বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করতে পারে। অন্যদিকে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে হাইকোর্ট, আর অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত 2টি ধারাও বাতিল করা হয়েছে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় পঞ্চদশ সংশোধনী। এর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। মঙ্গলবার উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দেন। এতে ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা। তবে কবে থেকে তা কার্যকর হবে এ নিয়ে ব্যাখ্যা দেন আইনজীবীরা। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এটার কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয়। এই সরকারে রিনেমড হবে, এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। সংবিধান সংশোধনে গণভোটের বিধানের পক্ষে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল, রাষ্ট্রদ্রোহিতা এবং এর সাজা সংক্রান্ত বিধান দুইটিও বাতিল করেছেন উচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। রায় আদালত বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করা হয়েছে। বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে, এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই। আর জাতির পিতা সংক্রান্ত বিধানগুলো বিষয়ে আগামী সংসদ সিদ্ধান্ত নেবে বলেও রায় দেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 9 প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে হাসিনা রেহানা জয় টিউলিপের বিরুদ্ধে তদন্ত করবে দুদক। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধেও মামলা করেছে কমিশন। বিকেলে ব্রিফিংয়ে সব সিদ্ধান্তের কথা জানান দুদক মহাপরিচালক। মার্কিন প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে গেল আগস্টে উঠে আসে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কিছু সদস্য মিলে। এরপর ওই প্রতিবেদনের সূত্র ধরে প্রচুর লেখালেখি এবং সমালোচনা হয় দেশেও। গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হয়। এবার 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ায় মামলা রুজু করেছে দুদক। মামলার তালিকায় আরও আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর ও তার স্ত্রী। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, 1251,33,778 টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সুনির্দিষ্ট ঘটনাগুলো তদন্তে বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হবে বলে জানিয়েছে দুদক। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালেন প্রশ্ন উঠল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন আদালত। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। আর ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি জানাতে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যে। এদিন আওয়ামী লীগের মন্ত্রী, আমলা, বিচারপতি সহ 16 জনকে হাজির করা হয়। এদিকে গুমের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মন্ত্রিসভায়। জুলাই আগস্টের গণহত্যার মামলায় এদিন হাজির করা হয় দলটির 12 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি সহ 16 জনকে। পুরোটা সময় কেটেছে একে অপরের সঙ্গে আলাপচারিতায়। মঙ্গলবার কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় তাদের। বেশি বিমর্ষ দেখা গেছে জুনায়েদ আহমেদ পলককে। হাস্যোজ্জ্বল ছিলেন ইনু মেনন। এ সময় পলককে ভয় না পেতে সাহস দেন তার আইনজীবী। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গেও। ভাই, বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আছি।
শুনানির শুরুতে গুম কমিশনের আংশিক রিপোর্ট আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। রিপোর্ট অনুযায়ী তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যা এবং গত 16 বছরের গুম খুন অপহরণের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। 2 মাসের মধ্যে শেখ হাসিনার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। 2 সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ ও তাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি। অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। বড় জ্বালা জ্বালা, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? ওবায়দুল কাদের কোথায়, সেই প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, গ্রেফতারি পরোয়ানা জারির পরও দেশে ছিলেন কাদের, তাহলে কিভাবে দেশ ছাড়লেন? 2 সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে আইজিপিকে। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। পরে 16 রাজনীতিবিদ, আমলা ও বিচারপতির বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। বর্তমানে 4 মামলায় 72 জনের বিচার চলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। দুপুরে নাফ নদী থেকে দেখা যায় সীমান্ত ঘেঁষে মিয়ানমারের অভ্যন্তরে আগুনের ধোঁয়া। এ কারণে বাংলাদেশের পতাকা টাঙিয়ে সাগরে যাচ্ছেন জেলেরা। এ অবস্থায় সতর্ক রয়েছে বিজিবি, আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর জলসীমা, ঠিক জলসীমার বিপরীতে হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য, যেটি বলা হচ্ছে এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশ মিয়ানমারের যে ট্রানজিট ঘাট রয়েছে সেই ঘাটের বিপরীতে এখন ধোয়ার কুণ্ডলী মিয়ানমারের অভ্যন্তরে। বাংলাদেশে যে টেকনাফ রয়েছে সেই টেকনাফ সীমান্তের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সেটি দেখা যাচ্ছে, যার কারণে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, যারা জেলে পেশায় নিয়োজিত রয়েছেন, তাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এখন আতঙ্ক একটু বেশি আছে, যখন বিজিবি প্রচুর টল দিতেছে, কারণ আপনার গোলাগুলি কমে গেছে। এখানকার যে নাফ নদী রয়েছে সেই নাফ নদীর জলসীমায় কিন্তু বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ সজাগ রয়েছে। সীমান্তে ভীতি ছড়ানোর কিছু নাই। বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে সার্বভৌমত্ব রক্ষার জন্য বিজিবি সার্বক্ষণিক প্রচেষ্টা করছে। বিজিবির সঙ্গে আরও যে কোস্টগার্ড রয়েছে, কোস্টগার্ডও কিন্তু নাফ নদীতে তাদের টহল জোরদার করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে থাইল্যান্ড সফরে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টকে নিজস্ব বক্তব্য হিসেবে তুলে ধরেন উপদেষ্টা। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে, যে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন, ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে। কিন্তু যখন সেটেল ডাউন করবে সবকিছু, তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। ডেট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলি গুরুত্বপূর্ণ দেশ এটার সদস্য। রাত 11টার সময় আরও থাকছে। প্রবল আপত্তির মুখেই ভারতের সংসদে এক দেশ এক ভোট বিল পেশ। মোদী সরকারের একদলীয় শাসন কায়েমের চেষ্টা, দাবি বিরোধীদের। সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতিতে পরীক্ষা পদ্ধতি চালুর কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া ক্যাডার পরিবর্তনের ক্ষেত্রেও দিতে হবে পরীক্ষা। পাশাপাশি সরকারি চাকরি এবং নাগরিকদের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের পক্ষেও মত কমিশনের। সকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় উঠে আসে এসব বিষয়।
জনপ্রশাসনের সংস্কার আনতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিশন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের ফোরামে আলোচনার ধারাবাহিকতায় মঙ্গলবার বৈঠক করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আলোচনায় উঠে আসে আমলাতন্ত্রের সমালোচনা, সরকারি কর্মকর্তা কর্মচারীর আচরণ সহ নানা বিষয়ে জটিলতা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে স্বতন্ত্র ক্যাডারে রূপান্তর, পুলিশ ভেরিফিকেশন বাতিল, নতুন পদায়নে পরীক্ষার বিধান সুপারিশ করার কথা জানান কমিশন প্রধান। প্রত্যেক ডিভিশনে একজন করে অফিসার দিতে হবে। আর আমাদের চিন্তা, এখন আমরা আলাপ করছি এটা সম্ভবত জুডিশিয়াল সার্ভিসের অফিসার দেওয়া হবে, অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মতে আমলাতন্ত্র কখনো গণতন্ত্রকে রক্ষা করতে পারবে না। স্বাস্থ্য কমিশনকে আলাদা করার পরামর্শ দিয়েছি এবং শিক্ষা ক্যাডারকে আলাদা পরামর্শ করে দিয়েছি। এতে এটা বিরাট সেগমেন্টেশন এটা হয়ে যাবে। আর অনলাইনে প্রায় 1 লক্ষের উপরে আমরা সুপারিশ পেয়েছি। বিভিন্ন প্রস্তাবনা যাচাই বাছাই করে ডিসেম্বরের শেষেই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন সুপারিশ আকারে দেবে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক শিল্পে বৈচিত্র্য আনতে না পারলে 5 থেকে 7 বছরের মধ্যে টিকে থাকার চ্যালেঞ্জে পড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ। আর আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ায় কাজ হারানোর ভয়ে শ্রমিক অসন্তোষ বেড়েছে বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এদিকে কর্মসংস্থান বাড়াতে জেলাভিত্তিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। দেশের রপ্তানি আয়ের 80% আসে তৈরি পোশাক খাত থেকে। এই খাতের উপর অতি নির্ভরশীলতা অর্থনীতিতে ঝুঁকি তৈরি করছে। আগামীতে এই ঝুঁকি আরও বাড়বে বলে সতর্ক করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় টিকে থাকতে তৈরি পোশাক শিল্পে বৈচিত্র্য আনার তাগিদ দেন তিনি। তৈরি পোশাকের ভবিষ্যৎ হয়তো 5-7 বছরের বেশি না। আমাদের উৎপাদন এবং রপ্তানিকে বহুমুখী করা ছাড়া আমাদের বর্তমান অবস্থান থেকে আরও বেশি অগ্রসর হতে হলে এগুলো করতে হবে। এদিকে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সংলাপে শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, তৈরি পোশাক খাতে সাম্প্রতিক আন্দোলন মূলত যন্ত্রের কাছে মানুষের হেরে যাওয়া সংখ্যা থেকে তৈরি। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা থাকা উচিত। গত প্রায় 2 দশক যাবৎ, বিশেষ করে 1 দশক যাবৎ জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে। এই প্রথম বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। এবং খেয়াল রাখবেন, এই যে শিল্পাঞ্চলগুলো, ওখানে কিন্তু এই বেকার শ্রমিকরা মানে ওই কোনো না কোনো কারখানা থেকে ঝরে পড়া শ্রমিক। আয়োজনে প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা উন্নয়নের সঙ্গে কর্মসংস্থান বাড়াতে জেলাভিত্তিক পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন সিপিডির গবেষক। রিমোটলি লোকেটেড জায়গাতে যে সমস্ত তরুণী বা কিশোরীরা থাকেন, তাদের জন্য কিন্তু যে কোনো ধরনের লেবার মার্কেটে পার্টিসিপেট করা, জব মার্কেটে পার্টিসিপেট করা অন্য যে সমস্ত জায়গাগুলোতে বেটার কানেক্টেড যে সমস্ত জেলা, তার থেকে অনেক বেশি কষ্টকর। দক্ষতা উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। সমন্বিত প্রক্রিয়ায় যে কাজ করা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যার তদন্তে মন্ত্রণালয়ের অধীনে কমিটি নয়, জাতীয় কমিশন গঠনের দাবি করেছেন নিহতদের পরিবারের সদস্য ও সাবেক বিডিআর কর্মকর্তারা। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূর্ণাঙ্গ তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন হবে। কেউ হারিয়েছেন বাবা, কেউ বা স্বামী, কারো স্বজন আবার 15 বছর ধরে কারাগারে। 2009-এ বিডিআর সদর দফতরে 74 হত্যাকাণ্ডের বিচার এখনো শেষ হয়নি। তাই কেন্দ্রীয় শহীদ মিনার আজও প্রকম্পিত বিচার দাবির স্লোগানে। শহীদ মিনারে মানববন্ধনে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সুষ্ঠু তদন্তে গড়িমসি করছে সরকার। আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আপনারা বিপ্লবী সরকার নন বটে, কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন ওইখানে। সুষ্ঠু তদন্ত এই মুহূর্তে আগামী 24 ঘন্টার মধ্যে কমিশন গঠন করে তার নমুনা দেখে। সাবেক বিডিআর কর্মকর্তারা বলেন, সত্য গোপনে বারবার প্রহসনের কমিটি করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। এবার তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে গঠন করতে হবে জাতীয় কমিশন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটি হবে না, এটা জাতীয় কমিটির কমিশন হতে হবে। যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন অনুগ্রহপূর্বক গেজেটে পাবলিশ করেন, আমাদের রাজপথে নেওয়াবেন না। ফ্যাসিস্ট রেজিমের কোনো ব্যক্তিকে এই তদন্ত কমিটিতে রাখা যাবে না। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যাযজ্ঞের বিচারের জন্য 5 কার্যদিবসের মধ্যে গঠন করা হবে তদন্ত কমিটি। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে
আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ভারতের পার্লামেন্টে পেশ করা হলো এক দেশ এক ভোট বিল। মঙ্গলবার বিরোধীদের প্রবল আপত্তির মুখে দেশটির অর্থমন্ত্রী অর্জুন মেঘওয়াল লোকসভায় বিল উত্থাপন করেন। বিরোধীদের দাবি এর মাধ্যমে মোদী সরকার ভারতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। বিরোধীদের আপত্তির মুখে ভারতের পার্লামেন্টে পেশ করা হলো এক দেশ এক ভোট বিল। মঙ্গলবার দেশটির লোকসভায় দুটি বিল উত্থাপন করেন ভারতের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদের মধ্যে একটি সংবিধানের 129তম সংশোধন বিল, অন্যটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল। একযোগে এই দুটি বিলের বিরোধিতা করেন পার্লামেন্টের বিরোধী কণ্ঠস্বর। তাদের বক্তব্য, এই বিল সংবিধানের মূল কাঠামোয় আঘাত সহ আদর্শের পরিপন্থী হিসেবে পরিণত হতে পারে। এছাড়া প্রশ্ন উঠেছে বিলটি পাশ হওয়া নিয়েও। বিধিমালা অনুযায়ী সংবিধান সংশোধনে বিল পাশ করতে হলে 2 কক্ষে 2/3 সদস্যের সম্মতি প্রয়োজন, যা রাজ্যসভায় সরকার পক্ষের নেই। এই বিল উত্থাপনের জন্য 461টি ভোটের মধ্যে 2/3 ভোট অর্থাৎ 307টি ভোট প্রয়োজন ছিল। সেখানে বিলের পক্ষে ভোট দিয়েছেন 269 জন সদস্য এবং বিরোধিতা করেছেন 198 জন। তাই বিল পাশ করতে প্রয়োজনীয় ভোট জোগাড়ে বিজেপি জোট সরকার কতটা সমর্থ হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে দেশটির আইনমন্ত্রী বলেন, বিল উত্থাপন নির্বাচনী সংস্কারের অঙ্গ, তাই এটি সংবিধানের মূল কাঠামোর কোনো ক্ষতি করবে না। অবশ্য বিরোধীদের অভিযোগ, মোদী সরকার ভারতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। অন্তরা সেন, সময় সংবাদ।